आज हम आलोचना करब क्लास 10 मॉडल एक्टिविटी टास्क दशम श्रेणी गणित MW स्टाडिज এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে বহুত স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্লিজ আজকে আলোচনা করব ক্লাস 10 যেটা পার্ট 7 অক্টোবর মাসে যেটা বেরোবে পার্ট 7 একে থেকে যাচ্ছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন কি আছে একে থেকে যদি a ভেরিয়াস b হয় তাহলে a স্কয়ার ইত্যাদি a স্কয়ার ইত্যাদি ভেরিয়াস b কিউব না b এরটা a কিউব ভেরিয়াস b স্কয়ার a ভেরিয়াস b কিউব না স্কয়ার ভেরিয়াস b স্কয়ার কোনটা হবে? অপশন ডি এর উত্তর হবে। কেন হবে দেখুন, এখানে a ভেরিয়াস b কথাটা মানে হচ্ছে যদি এও বাড়ে বিও বাড়বে, এ কমলে বিও কমবে, বুঝতে পেরেছেন? তাহলে এখানে আর কি বলছে, সমানভাবে বাড়বে আর সমানভাবে কমবে, মানে এ যদি বাড়ে ইও বাড়বে, ইও যদি কমে ই কমবে। যদি এ ভেরিয়াস বি এর এখানে যদি রাউন্ড এ সমান কে বি, যেখানে কে একটা অশূন্য, এখানে তাহলে কে স্কয়ার সমান কি হবে? দুটো যদি স্কয়ার স্কয়ার সমান কে স্কয়ার বি স্কয়ার, তাহলে কে স্কয়ার একটা কি অশূন্য ভেদ দেব, এবার কে ভেরিয়াস বি স্কয়ার, তাহলে কি আর বি কিছুটা কটা মাসের জন্য বি কিছু টাকা হচ্ছে কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত। এই ব্যবসায় মোট লাভ যদি 600 টাকা হয় তাহলে এবং ব্যবসায় বি এর মূলধন কত সেটাই বলছে। দেখি এ বি এ কত মাসের জন্য 1000 টাকা, 9 কিছু টাকা, আমরা x টাকা নিয়োজিত করেছে। টাকা, তাহলে এ ও বি এর মূলধনের অনুপাতে এখন তাহলে কি হবে? এখানে এ এর কত 9000 আর বি এর কত 6x, তাহলে 9000 = 6x, তাহলে 9000কে ভাগ কাটলে কত? এখানে 9000কে যদি 6 দিয়ে ভাগ করে যায় 6 × 90 মানে 1500 6x কে যদি 6 দিয়ে ভাগ করে যায় তাহলে 6 উঠে যাবে, শুধু x পড়ে থাকবে। এবারে দেখুন কত টাকার মধ্যে লাভ, তাদের ব্যবসায় 600 টাকা লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? 600 টাকা লাভ হয়েছে। 600 টাকায় লাভ হয়েছে, 600 টাকা লাভ হয়েছে, আর কে বি আর বি পাইছে লাভে 400 টাকা। তাই না, আমরা 600 টাকার মধ্যে এ কত পাবে বি কত পাবে হিসাব করলেই হবে। তাহলে 600 টাকার মধ্যে এখানে বি পাইছে 400 টাকা, তাহলে বি এর লাভ্যাংশের পরিমাণ আগে বের করতে হবে, কারণ এর না বের করলেও হবে, এখানে বি বলেছে বলে তাই বি এর। তাহলে বি এর 600 টাকার মধ্যে বি লাভ্যাংশের পরিমাণ কত পায়? 600 গুণিত বি এর আনুপাতিক ভাগ হয় কত? x ভাজিত, তাহলে নিচে 1500 যুক্ত x, বুঝা গেছে? তাহলে সত্য অনুসারে কী লিখতে পারি? 600x বাই 1500 প্লাস x, মানে বি এর লাভ্যাংশ কত বলেছে? 400 টাকা। তাহলে সমান কত হবে? 400। কী হবে এবার কণাকণি গুণ হবে, তাহলে 600x সমান এটা কণাকণি গুণ করলে কত? 400 গুণিত 1500 প্লাস 400 গুণিত x হলো। তাহলে 600, এবারে কি x রিলেটেড যেগুলো সংখ্যা আছে সেগুলো যেগুলো আছে সমানের উপাশে নিয়ে যাবে। তাহলে এখানে কত হবে? 600x, এটা 400 প্লাস 400 এই পাশে নিয়ে গেলে মাইনাস 400x হবে, তাহলে সমান কত হবে? 400 গুণিত 1500, তাহলে সমান কত হবে? 600 থেকে 400 বাদ দিলে কত হবে? 200x সমান কত? 400 গুণিত 1500। এবারে আমরা কি করব? 200 গুণাকারে আছে, 200কে আমরা আউট করে দেবো, শুধু x রাখবো। তাহলে গুণাকারে থাকলে এই পাশে কী হবে? ভাগাকারে চলে আসবে। তাহলে ভাগাকারে হলে কত হবে? কাটাকাটি করলে 200 0 0 কাটলো, বা 2 কত? 2 200 400, তাহলে কত হবে? একবারে কত? 15 দুগুণে 30, মানে 3000 টাকা। তাহলে উত্তরটা হবে কত? 3000 টাকা। তারপরে দেখুন, তারপরে কী বলেছে? দুটি বৃত্তে ব্যাসার্ধ দৈর্ঘ্য 7 সেমি ও 4 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে কীভাবে স্পর্শ করে? অন্তঃস্পর্শ করে। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত বলছে? কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত সেটা আমাদের হিসাব করতে বলছে। এখানে উত্তরটা হবে 3 সেমি। এখানে উত্তরটা কত হবে? এখানে উত্তরটা হবে 3 সেমি। দেখুন আমরা এই রিলেটেড 216 পেজে একটা আমরা কথা শিখেছি। দেখুন, যদি দুটি বৃত্ত অন্তঃস্পর্শ করে তাহলে কেন্দ্র দুটি দূরত্ব কী হবে? ব্যাসার্ধ দুটি দৈর্ঘ্যের অন্তর্পল, অন্তর্পল মানে বিয়োগ।
কেন্দ্র দুটি ব্যাসার্ধ কেন্দ্র দুটির দূরত্ব ব্যাসার্ধ দুটি দৈর্ঘ্যের অন্তরফলের সমান। তাহলে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কী হবে, যদি পি কিউ কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কী হবে, এদের যে দুটোর ব্যাসার্ধ, এই দুটো বৃত্তর ব্যাসার্ধের দৈর্ঘ্যের যে অন্তরফল মানে বিয়োগ করলে সেই উত্তরটা বেড়ে যাবে। তাহলে আমাদের এখানে সেটাই চেয়েছে। তাইলে দুটি এখানে বৃত্ত বলে দিয়েছে, তার ব্যাসার্ধ বলে দিয়েছে। প্রথম বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত, 7 সেমি, মানে এ পি এইটা ব্যাসার্ধ 7 সেমি। আর এ কিউ মানে এই ছোটো বৃত্তের ব্যাসার্ধ যদি এ কিউ হয়, তাহলে এর ব্যাসার্ধ কত বলেছে, 4 সেমি। তাহলে এখানে কি বলছে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। তাহলে আমি আগে বলেছি কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান কী হবে, বৃত্ত দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বিয়োগফল। তাহলে বৃত্ত দুটির ব্যাসার্ধ কত, 7 সেমি আর বিযুক্ত 4 সেমি, মানে কত, 3 সেমি। উত্তরটা হবে 3 সেমি। তারপরটা দেখুন, চারেরটা r/2 একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত হবে। আমরা কোনো নিরেট গোলকের আয়তনের সূত্র কি জানি, 4/3 পাই আর কিউব। তখন সেটা ব্যাসার্ধ যদি আর একক হয়, কিন্তু এখানে কি বলে দিচ্ছে, গোলকের ব্যাসার্ধ এখানে বলে দিচ্ছে r/2, তাহলে কি হবে, আয়তন কত হবে, 3.5 পাই আর কিউব, মানে আর এখানে ব্যাসার্ধ কত, r/2, মানে r/2 এর হোল কিউব হবে। তাহলে কি হবে, 3.5 পাই গুণিত আর কিউব, মানে আর কিউব বাই 2 এর কিউব মানে 8, বুঝতে গেছে। তাহলে 4 দুগুণে 8 হলো, তাহলে কত হবে, পাই আর কিউব বাই 3 দুগুণে কত হবে, 6। তাহলে কত, পাই আর কিউব বাই 6 কি একক, ঘন একক। এটা হবে উত্তর, অপশন ডি এটা হবে সঠিক। তারপরে দেখুন সত্য মিথ্যা। যে দুটি সমকোণী ত্রিভুজ সর্বদা সর্বসম, এটা একদম মিথ্যা, কারণ দুটি সদৃশ্যকোণী ত্রিভুজ সর্বদা সর্বসম নাও হতে পারে। আপনাদের 234 পেজে আছে, 34 পেজে বলেছেন দুটি ত্রিভুজ সর্বসম হলে সর্বদা সদৃশ্য হবে। দুটি ত্রিভুজ যদি সর্বসম হয় সর্বদা কিন্তু সদৃশ্য হবে, কিন্তু যদি সদৃশ্য হয়েও যায় কিন্তু সর্বদা সর্বসম নয়। তাহলে সদৃশ্য হলে সর্বসম নয়। এখানে বলছে সদৃশ্য কিন্তু ত্রিভুজ সর্বদা সর্বসম, কিন্তু কথাটা পরে মিথ্যা। যদি সর্বসম হতো তাহলে সর্বদা সদৃশ্য হতো, কিন্তু সদৃশ্য হলেই সবসময় সর্বসম হবে, এর কোনো মানে নেই। তাহলে এটা হচ্ছে মিথ্যা। তাহলে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ তির্যক উচ্চতা একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের বাহুত্তর, একদম মিথ্যা কথা, কারণ এটা কিসের তুলনায়, একটা সমকোণী ত্রিভুজের বাহুত্তরে, বুঝা গেছে। একটি অংশীদারি ব্যবসায় প্রীতম নির্জা ও ইত্যাদি তথার মূলধনের অনুপাত কত, 1:2 1:3 1:4 হলে তাদের লাভের অনুপাত কত হবে, সেটা 3:4:6। এটা কিন্তু মিথ্যা। কেন মিথ্যা দেখুন, আমরা যদি মনে করি মোট লাভ হচ্ছে x টাকা, ধরে নিলাম মোট লাভ x টাকা, তাহলে তাদের মূলধনের অনুপাত দেওয়া আছে 1:2 1:3 1:4। তাহলে 1:2 1:3 1:4 প্রত্যেক টাকা যদি আমরা 12 দিয়ে ভাগ করি, 2 6 12 3 4 12, উপরে মানে 12 দিয়ে গুণ করলেই হবে। উপরে 12 দিয়ে যদি গুণ করা হয় তাহলে 12কে দিয়ে গুণ করলে 2 6 12 হবে, 3 4 12, 3 4 3 12, মানে এখানে সব 12 দিয়ে যদি গুণ করি তিনটাকে, অনুপাতটা কত, 6:4:3 দাঁড়াচ্ছে, তাই তো। তারপরে দেখুন, তাহলে x টাকার মধ্যে এবারে কে কত পাবে, যেহেতু তিনজনের মোট লাভ x টাকা, তাহলে x টাকার মধ্যে এ কত পাবে, মানে এর লাভাংশের অনুপাত কত, 6/3, x 6/3। তাহলে এটা মূলধনের অনুপাত কত বেড়েছে, 6:4:3, বুঝতে পেরেছেন। আচ্ছা, এইটা এক্সট্রা করা হয়ে গেছে, এইটা না করলেও আমরা হবেন, আমরা উত্তরটা পেয়ে যাবেন 6:4:3। এইটা এতটা না করলেও হবে, বুঝতে পেরেছেন। তারপরটা নেক্সট, পরেরটা কী আছে, চারেরটা আছে a ভেরিয়াস 1/b এবং b ভেরিয়াস 1/c হলে a ভেরিয়াস 1/c কত হবে, মানে a ভেরিয়াস 1/c হবে। এটা একদম মিথ্যা কথা, কারণ দেখুন আমরা যদি এই ব্যাখ্যাটা দেখুন, a ভেরিয়াস 1/b যদি হয় তাহলে a সমান কী হয়, a সমান k1 1/b হবে। তাহলে যেখানে k হচ্ছে 1 অশূন্য দ্রব্যক সমান, তাহলে ab সমান k1 হবে, কারণ ab কোনাকুনি গুণ হয়ে যাবে, ab সমান k1। তারপরটা b ভেরিয়াস 1/c, তাহলে কী হবে, b সমান কী লিখতে পারি, k2 1/c লিখতে পারি, যেখানে k2 হচ্ছে অশূন্য ভেদ্যুবক, যেখানে এটা আমরা চাই, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, এটা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। আমরা এবারে কী করবেন, 1 নম্বর সমীকরণে এই যে b এর ভ্যালু বেড়েছে, b এর ভ্যালু কত, k2 1/c, b এর ভ্যালু কত, k2 1/c, যেহেতু b সমান k2 1/c, তাই তো। তাহলে b এর ভ্যালু আমরা বসিয়ে দেবো 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণটা ছিল ab সমান k1, তাহলে a গুণিত b এর জায়গায় কী বসাবো, k2/c সমান k1। এবারে দেখুন এটা তাহলে কী হবে, a/c সমান কী হবে, k1, আর এই k2টা নিচে চলে আসবে, এটা গুণ আকারে আছে মানে বলেছিলাম, তাহলে সমানের পরে ভাগ আকারে হবে k2/k1। তাহলে k2/k1কে আমরা যদি k ধরতে পারি, বুঝতে পেরেছেন, এটাও তো কনস্ট্যান্ট মানে ধ্রুবক, তাহলে এটা একটা ধ্রুবক। তাহলে এটা সমান কী হবে, a সমান k
মানে এ সমান কে সি, মানে সিটা এখানে গুণ হয়ে গিয়ে এ সমান কে সি। তাহলে এটা কী লিখতে পারি, এ ভেরিয়াস সি এটা লেখা যায়। তাহলে উত্তরটা হবে এ ভেরিয়াস সি, কিন্তু এ ভেরিয়াস 1/c হবে না, তাহলে এটা পুরো মিথ্যা। তারপরটা দেখুন 3 থেকে 1 শূন্যস্থান পূরণ করতে বলছে। একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকের ক্ষেত্রফল কত 4 গুণ হবে, ক্ষেত্রফল কত করে 4 গুণ হবে। তাহলে আমরা ব্যাখ্যাটা করে নিই কীভাবে হয়েছে। দেখুন একটা নিরেট গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ করেছে, তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে, মনে করি যদি আমরা ব্যাসার্ধ দৈর্ঘ্য ধরে নিলাম আর ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ, তাহলে এখন ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে দ্বিগুণ, মানে দ্বিগুণ মানে কত 2r, বুঝতে পেরেছেন। তাহলে ব্যাসার্ধ হবে 2r। আচ্ছা প্রথমে নিরেট যদি একটা গোলক ধরি, তার ব্যাসার্ধ যদি r ধরি, তার ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কী হবে 4πr²। হ্যাঁ, কিন্তু এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য যেহেতু দ্বিগুণ করা হয়েছে, তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে 2r। সেক্ষেত্রে মানে নতুন যে ব্যাসার্ধটা মানে দ্বিগুণ করার পর যে ব্যাসার্ধ, তার ব্যাসার্ধের বক্রতলের ক্ষেত্রফল কত হবে 4πr²। আর মানে কত, এখানে ব্যাসার্ধ কত 2r, তাহলে r² মানে 2r এর হোল স্কোয়ার। তাহলে 4π2r² মানে 2 দুগুণে 4, r² মানে r² হয়ে গেল। এবারে দেখুন 4 4 তাহলে 4πr² গুণিত 4πr²টা একধারে নিয়ে গেলাম গুণিত 4, আর 4πr² কী হলো, আর প্রথম যে মানে বাড়ানোর আগে যে বৃত্তের ক্ষেত্রফল সেটা হচ্ছে 4πr² গুণিত 4, মানে 4 গুণ হয়েছে। তাহলে কগুণ হলো, এখানে আমাদের উত্তর হবে, তাহলে কী হলো, নিরেট গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, তাহলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত গুণ বাড়লো, 4 গুণ বাড়বে। বুঝা গেছে। তারপরটা নেক্সট পরেরটা হচ্ছে 3 থেকে 2 কী বলছে, একটি ব্যবসায় মাসুদের কত 1.5 গুণ টাকা দিয়েছিল এবং পিয়া মাসুদের 2.5 গুণ টাকা দিয়েছিল। তাহলে মাসুদ শোভা পিয়ার অনুপাতের মূলধনের অনুপাত কত হবে 2:3:5। কীভাবে হয়েছে দেখুন, শোভা মাসুদের এত গুণ আর মাসুদের এত গুণ দিয়েছে মানে 1.5 গুণ, আর পিয়া মাসুদের কত 2.5 গুণ টাকা দিয়েছে, তাহলে মাসুদ শোভা পিয়ার মূলধনের অনুপাত কত হবে সেটা লিখতে বলছে। তাহলে আমরা যদি মনে করি, আমরা ধরে নিলাম মাসুদের মূলধন ধরে নিলাম, মনে করি মাসুদের মূলধনটা কত, কত ধরে নিলাম x টাকা, মনে করি মাসুদের মূলধন x টাকা। তাহলে কী হবে, শোভার মূলধন কত হবে, শোভার মূলধন বলছে মাসুদের 1.5 গুণ, তাহলে মাসুদের 1.5 গুণ শোভার মূলধন কত x গুণিত 1.5 মানে কত x গুণিত 2 কে 2 কে 3 মানে 3 এর 2 টাকা। এবারে বলছেন পিয়ার মূলধন কত হবে, পিয়ার মূলধন কত হবে পিয়ার মূলধন মাসুদের মূলধনের কত 2.5 গুণ, তাহলে কত হবে মাসুদের মূলধন তো x, তার 2.5 গুণ মানে x গুণিত 2 বাই মানে 2.5 গুণ, তাহলে এবারে 2 দুগুণে 4, তাহলে x গুণিত 2 দুগুণে 4 একে 5 মানে 5 এর 2, তাহলে x গুণিত 5 এর 2, তাহলে 3 জনের মূলধন বেরিয়ে গেল। আর x বেরোলো মাসুদের x, শোভার বেরোলো 3x/2, পিয়ার বেরোলো কত 5x/2। তাহলে মাসুদ এবার কি বলছে, মাসুদ শোভা পিয়ার মূলধনের অনুপাত, তাহলে মাসুদ শোভা পিয়ার মূলধনের অনুপাত কত হবে, মাসুদের হচ্ছে x, শোভার কত 3x/2, আর শোভার 3x/2, পিয়ার কত 5x/2। তাহলে কী কত হবে, যদি x সব চলে যায় তাহলে কী হবে, এখানে কত হবে 1:3/2:5/2। এবারে দেখুন এই দুটোই 2 নিচে বাই আকারে আছে, তাহলে আমরা যদি 2 উঠাতে চাই, তাহলে উপরে যদি 2 দিয়ে গুণ করে দিই সবাইকে, তাহলে ঘরে সবার 2 দিয়ে গুণ করে দিলে কী হবে 2 একে 2, আর এই 2 গুণ করলে কত 2 এ কাটাকাটি হয়ে শুধু 3 হবে, এই 2 গুণ করলে 2 এ কাটাকাটি হয়ে 5 হবে। বোঝা গেছে। তারপরটা কী বলেছে, দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে, দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে, তাহলে এই বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের সংখ্যা, তাহলে এই বিন্দুতে বহিঃস্পর্শ যেহেতু করছে, তাহলে আর সাধারণ স্পর্শক কত হবে, একটাই সাধারণ স্পর্শক হবে, তাহলে উত্তর হবে 1টি। তারপরটা নেক্সট কত হবে, একটাই সাধারণ স্পর্শক হবে, তাহলে উত্তর হবে 1টি। তারপরটা নেক্সট পরেরটা কি বলছে, সংক্ষিপ্ত উত্তর 4 দাগের 1টা 2 নম্বর করে, যদি এ ভেরিয়াস বি ভেরিয়াস সি হয় এবং সি ভেরিয়াস এ হলে, তাহলে ভেদ ধ্রুবক 3টির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছে। তাহলে আমরা 3টা থেকে আমরা সূত্র একটা সম্পর্ক পেতে পারি। এ ভেরিয়াস বি, এখান থেকে কী করতে পারি, এ সমান Q1B এটা করতে পারি, এটা 1 নম্বর দিয়ে দিলাম। যেখানে আবার বি সমান বি ভেরিয়াস সি, যেখানে বি সমান K2C লিখতে পারি, যেহেতু সব আলাদা আলাদা, তাহলে K2C এটা 2 নম্বর লিখতে পারি। আবার বলছে সি ভেরিয়াস এ, তাহলে সি ভেরিয়াস এ মানে সি সমান K2A, এটা K3A, এটা K3 করবেন, সমান K3A, বুঝতে পেরেছেন, K3A। তাহলে কী হলো, এটা 3 নম্বর। তাহলে যেখানে আমরা কী ধরতে পারি K1 K2 K3 একটা কি অশূন্য ভেদ ধ্রুবক লিখতে হবে এখানে,
তারপরে কী করতে পারি, এবার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সব গুণ করে দেবো। তাহলে 1 নম্বরে গুণ করলে সমানের পাশে কে গুণ হবে, এ গুণিত বি গুণিত সি, তার মানে এ গুণিত বি গুণিত সি সমান কত, এ পাশে সমানের ওপাশে এই গুণ হয়ে যাবে। তাহলে Q1B গুণিত K2C গুণিত K3A, তাহলে গুণ করলে কী হবে, এখানে কী হবে এ বি সি সমান Q1 K2 K3, এখানে কী হবে এ বি সি, তাই তো। তাহলে এবিসি উঠে গেলে কী হবে Q1 K2 K3 সমান কত 1। এটাই হলো ভেদযুবক তিনটির মধ্যে সম্পর্ক, বুঝতে পেরেছেন, এটাই হবে অ্যান্সার। নেক্সট পরেরটা কি বলেছে, পরেরটা বলেছে একটি পাশের চিত্রে একটা এবিসি একটি ত্রিভুজের একটি বৃত্তে পারস্পরকে পরিলক্ষিত, এবিসি একটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজটির বৃত্ত হচ্ছে পরিলক্ষিত বৃত্তের পরিলক্ষিত মানে ত্রিভুজটা কত হচ্ছে বৃত্তের বাইরে, পরিলক্ষিত মানে বাইরে, অন্তর্লিখিত মানে ভিতরে। তাহলে ত্রিভুজটা বাইরে, ত্রিভুজের বৃত্তের বাইরে, এবং বৃত্তকে কী বিন্দুতে ছেদ করেছে, পি কিউ আর এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এপি সমান কত বলছে 4 সেমি, এপি কত বলেছে 4, বিপি কত 6, বিপি কত 6, আর কত বলে এসি সমান 12, এসি কত বলেছে 12, আর বিসি সমান কত এক্স, বিসি হচ্ছে এক্স। তাহলে এক্স এর মান কত, মানে এক্স এর মান মানে এই বিসি বাহুর মানটা কত সেটা বের করতে হবে। এটা আমাদের 220 পেজে এরকম একটা ব্যাখ্যা টাইপের দেওয়া আছে আপনাদের টেক্সট বইয়ে, আমরা সেটা দেখে নিতে পারেন। চলুন আমরা তাহলে অঙ্কটা দেখা যায় এখানে। তাহলে প্রত্যেকটা বলে দিল। তাহলে আমরা যেটি ও কেন্দ্র বৃত্তের বহিস্থবিন্দু এ থেকে, বহিস্থবিন্দু এ থেকে দুটি স্পর্শক করা হচ্ছে এপি আর এ আর, এটা দুটো স্পর্শক। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থবিন্দু এ থেকে এপি ধরলাম, এপি আর এ আর একটু দুটো স্পর্শক, তো বোঝা গেছে। তাহলে কি বলেছে, তাহলে আমরা স্পর্শক দুটো কি হয় সমান হবে। তাহলে এপি সমান এ আর, আমাদের টেক্সট বইয়ে এরকম একটা উপপাদ্য আছে। তাহলে এপি সমান এ আর, এই দুটো সমান, এপি সমান এ আর, এই দুটো সমান। তারপরে দেখুন, এবারে দেখুন এপির মান কত দিয়ে আছে, এপির মান 4, তাহলে এপি কত 4 দিয়েছিল। তাহলে এপি যেহেতু এ আর সমান দুটো সমান, তাহলে এ আরের মান কত হবে 4, তাহলে এটাও 4 এটাও 4, এটাও 4 হবে এটাও 4 হবে, বুঝতে পেরেছেন। তারপরে দেখুন এবারে আমরা সিআর এর মান বের করব। সিআর এর মান কত হবে, সিআর মান কত হবে 12 - 4। কেন 12 - 4, কারণ এসির মান আমাদের 12 দিয়েছিল আর এ আর এর মান দিয়েছিল 4, বুঝতে পেরেছেন। তাহলে আমরা সিআর এর মান কীভাবে বের করব, তাহলে পুরোটা মানে এই পুরোটা বাহুটা থেকে এই ছোটো বাহুটা বাদ দিয়ে দিলেই হবে, মানে 12 থেকে 4 বাদ দিয়ে দিলেই হবে। তাহলে কত হবে, সিআর সমান কত হলো 8 সেমি। এবারে দেখুন আবার একটা অন্য পয়েন্ট থেকে আরেকটা বহির্লিখিত সি বিন্দু থেকে দুটি স্পর্শক নেব। সি বিন্দু থেকে দুটি স্পর্শক কি, সি কিউ আর সি আর দুটো স্পর্শক। তাহলে সি কিউর মান কত দেওয়া ছিল, সি কিউ হচ্ছে আমার সি কিউ এবং সি আর, আমার এবারে সিআর এর মান যেহেতু 8 সেমি বেরিয়ে গেছে, সিআর এর মান কত বেরোলো 8 সেমি, তাহলে সি কিউ এর মান কত হবে 8 সেমি হবে, যেহেতু এই দুটো সমান, বুঝা গেছে। তাহলে এটাও 8 হলো এটাও 8 হলো, এটা 4 হয়ে গেল, এটাও 4 হয়ে গেল, এটা 4 এটা 4 এটা 8 এটা 8। তারপরে দেখুন এবারে কী বলতে, বি বিন্দু থেকে দুটো স্পর্শক নেব। তাহলে বি বিন্দু থেকে দুটো স্পর্শক নিলাম, তো কী নিলাম, বিপি এবং বিপি নিলাম আর বি কিউ দুটো স্পর্শক নিলাম। তাহলে বিপি এবং বি কিউ, এখানে দেখুন বিপি কত বলে দিয়েছিল আমাদের, বিপি কত দিল 6, তাহলে বিপি যেহেতু 6 বলে দিয়েছিল, তাহলে বি কিউ কত হবে 6 হবে, যেহেতু এই দুটো বহিস্থবিন্দু থেকে দুটো কোনো বৃত্তকে স্পর্শ করলে দুটো স্পর্শক পরস্পর সমান হয়, তাহলে স্পর্শকের দৈর্ঘ্য পরস্পর সমান হয়। তাহলে বিপি হচ্ছে 6 আর বি কিউ হবে 6, তাহলে এটাও 6 ওটাও 6, বুঝা গেছে। এবারে দেখুন, এবারে আমরা রিলেশনটা যেহেতু আমাদের কিসের মান বের করতে হবে, বিসির মান বের করতে বলেছে, কত মান, বিসির মান বের করতে বলেছে। তাহলে আমরা কী করতে পারি, বিসি সমান কী হতে পারে, বি কিউ প্লাস সি কিউ, বিসি সমান কী লিখতে পারি, এই দুটো বাহুর সমষ্টি বি কিউ প্লাস সি কিউ, হ্যাঁ বি কিউ প্লাস সি কিউ, তাহলে এখানে লিখতে পারি বি কিউ প্লাস সি কিউ। তাহলে বিসি সমান এক্স দেয়াই ছিল, বিসি সমান কত দিয়েছিল আমার, বিসি সমান এক্স দেওয়া ছিল, বিসি সমান এক্স দেওয়া ছিল। তাহলে বিসি সমান এক্স সমান বিকিউ কত, বিকিউ আমার দেওয়া আছে, বিকিউ কত বেড়েছিল 8, বিকিউ আমার বিকিউ কত 8, বিকিউ কত 6 বেড়েছিল, বিকিউ সমান 6 যুক্ত সিকিউ কত বেড়েছিল 8, সিকিউ কত 8, তাহলে 8 6 যুক্ত 8 মানে কত 14, তাহলে এক্সের মান কত হবে 14 সেমি। তারপরে দেখুন 5এরটা আছে একটা উপপাদ্য, যুক্তি দিয়ে প্রমাণ করে যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। আমি 8 পেজে উপপাদ্য 40-এর পৃষ্ঠা এই উপপাদ্যটা